স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। ইতিমধ্যে রাধা উপন্যাস থেকে একদম শেষের পরিচ্ছেদ অর্থাৎ পঞ্চদশ পরিচ্ছেদ পাঠ শুরু হয়েছে। পঞ্চদশ পরিচ্ছেদটি অনেকটা বড় হওয়ায় আমি 4টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাবো। ইতিমধ্যে পঞ্চদশ পরিচ্ছেদের 2টি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা এখনও প্রথম 2টি ভাগ শোনেননি, অর্থাৎ পঞ্চদশ পরিচ্ছেদ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক 2টি দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে শুনে নিতে পারবেন। আজকের পর্বে পঞ্চদশ পরিচ্ছেদেরই বাকি অংশটুকু আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। হরি হর হরি হর হরি হর, কংসারী আর রুদ্র। আবেগময় গম্ভীর কণ্ঠস্বরের ডাক গঙ্গার 2 তীরে প্রতিহত হয়ে ফিরে আসছিল। হরি হর হরি হর। ক্লান্তি হোক, অবসাদ হোক, যা হোক দূরে যাক, নূতন সিদ্ধি চাই না যদি তা না আসে। সম্মুখে যেন মনোলোকের পথের মধ্যখানে একটা রুদ্ধ সিংহদ্বার গতিরোধ করে দাঁড়ায় মাধবানন্দের। তখন আশপাশ চারিদিকে তাকিয়ে অনুভব করেন এক পাও সম্মুখের দিকে অগ্রসর হননি। একটা দিক ভ্রান্তির মধ্যে ওই রুদ্ধ সিংহদ্বারের এক পাশেই একটা চক্রাকার পথে পাক খেয়েছেন এতদিন, দুয়ার খোলে না। আঘাত করতে গেলে ওই দ্বারের অস্তিত্ব অনুভব করা যায় না, মনে হয় শুধু গাঢ়তর অন্ধকার দিয়ে গড়া, কোনো বস্তুময় লজ্জাই নেই। আঘাত করতে গেলে আঘাত কিছুকে স্পর্শ করে না, অন্ধকারের ভয় উপেক্ষা করে পা বাড়াতে গেলেই তাও যায় না। যেখানে কোনো কিছুই নাই সেখানে পদস্থাপন করবেন কোথায়? শূন্যে পা বাড়ালে মানুষ পড়ে, পড়বার জন্য স্থানের প্রয়োজন, এই যে স্থানই নাই। আলোহীন, বায়ুহীন, এমনকি বোম সত্তাহীন নাস্তিত্ব শুধু। ভয়? না, এ তো ভয় নয়, আর কিছু। শূন্যতার মতো একটা কিছু তাঁকে মুহূর্তে গ্রাস করে নেয়। কিছু নাই, কেউ নাই, নিজেও হারিয়ে যাচ্ছেন। ধরতে কিছু নাই, ধরবার কেউ নাই, সব হারাচ্ছে, নিজে হারাচ্ছেন। শুধু বেদনা হারাচ্ছে না, নিজেকে মুহূর্তে মুহূর্তে অনুভব করবার একমাত্র উপায় নিজের বুকটা চাপড়ানো। আলো তো নাই যে নিজের ছায়া দেখেও নিজের অস্তিত্ব অনুভব করবেন। পিছনের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজতে যান, দেখতে পান পিছনটা তৃণহীন প্রান্তরের মতো খাঁ খাঁ করছে। সেখানেও কেউ নাই, তাঁর এই চলে আসা পথের দিকে কোনো 2টি চোখ তাকিয়ে নাই। ফেলে আসা কোনো খড়ের চিহ্ন নাই, নিজের হাতে পোঁতা গাছ নাই, কোনো নিশানা নাই কোথাও। নিজের ঝুলি খোঁজেন, সেখানে শুধু মুঠো মুঠো ছাই। যে যা জীবনে তাকে দিয়েছে তিনি যে তার সবই পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছেন, সেই ছাই। সব মিথ্যা, সব মিথ্যা হয়ে গেছে, কিছুই পাননি তিনি। মনে শান্তি নাই, সান্ত্বনা নাই, সারা দেহে ক্লান্তি, উদরে ক্ষুধা, কণ্ঠে তৃষ্ণা, জীবনে এক বিচিত্র অস্বস্তি, যেন জ্বালা। সব মিথ্যা। কোথায় সেই চৈতন্যময়? তার বস্তুময় দেহকে নিংড়ে, তার সকল হবিকে নিঃশেষিত করে চৈতন্যের প্রদীপ জ্বালিয়েছিলেন। সে প্রদীপ শিখা নাস্তিত্বের মধ্যে হারিয়ে যাচ্ছে। কোথায় জ্যোতির্লোক? কোথায় প্রাণময় উষ্ণ মণ্ডল? তিনি হাঁপিয়ে ওঠেন পিছনে ফেরবার জন্য, কিন্তু তা তো পারেন না। পঙ্গুর মতো অসাড় হয়ে পড়ে থাকেন। সে অনুভূতি অনুভবও নাস্তিত্বের মতো ব্যক্ত করতে যেন পারা যায় না। বারবার তাই পুনরাবৃত্তি করে নিজেই যেন বুঝতে চেষ্টা করেন। তারপর একদিন বাস্তবে ফেরেন, কখনো দুরন্ত ক্রোধে ফেরেন, কখনো দৈহিক আঘাত পেয়ে ফেরেন, কখনো গান শুনে ফেরেন,
কখনো কখনো ফেরবার জন্য নিজের দেহে নিজে অস্ত্র দিয়ে ক্ষত সৃষ্টি করেন, কিন্তু তাতে ফল হয় না। আবার আকস্মিকভাবে কোনো পাথরে হোঁচট খেয়ে অল্প আঘাতেই সচেতনতায় ফিরে আসেন। কয়েকদিনের মধ্যেই মোহ কাটিয়ে প্রবলতর উদ্যমে কর্মে নিজেকে ডুবিয়ে দেন, উৎসব জুড়ে দেন। অহরহই বলেন, আনন্দ রহ, আনন্দ রহ। বন্দুক নিয়ে চাঁদমারি করেন, সমস্ত অস্ত্র বের করিয়ে নিজের সামনে সাফ করান, শিষ্যদের সঙ্গে পাঞ্জা লড়েন, কুস্তির মাটি মাখেন, তারপর গঙ্গার জলে স্নান করতে নেমে সাঁতার কেটে চলে যান গঙ্গার মাঝখানে। তারপর একদিন কেশবানন্দকে ডেকে বলেন, তলব এসেছে কেশবানন্দ। এর অর্থ কেশবানন্দ জানেন, কংসারীর খাজনাখানায় খাজনা বাকি পড়েছে। স্বপ্নাদেশে মাধবানন্দ কংসারীর ভাণ্ডারে এক খাস তহবিল খুলেছেন। বৎসরে সেখানে সোনায় রূপায় নগদে 20,000 টাকা জমা দিতে হয়। সেই টাকা জমেই আসছে। কুরুক্ষেত্রের আয়োজন ছাড়া এ তহবিল থেকে খরচ হয় না। ফরাসি, ইংরেজ, ওলন্দাজ, কুঠির যেসব কর্মচারী নিজেরা গোপন ব্যবসা করে, তাদের মারফত বন্দুক বারুদ কেনা হয় দালালি করে আরমানি বানিয়ারা। ওদিকে পাটনায়, এদিকে চন্দননগর, হুগলিতে মাধবানন্দের গৃহী শিষ্যেরা কিনে পাঠায়। হুগলি কলকাতা অঞ্চলের বৈষ্ণব বণিকদের, বাংলার রুকুনপুর, মালদা, রংপুর, জেমো, বাগডাঙ্গার জমিদার থেকে বিহারের পালোয়ান সিং, শ্বেতাব রায়, এমনকি রাজার রামনারায়ণ রায় প্রভৃতি বিশিষ্টদের ঘরেও মাধবানন্দের পরিচয় এবং প্রভাব পৌঁছেছে। তারা ভক্তি করে, সাহায্য করে। বিশেষ করে পূর্ণিয়ার শক্তিশালী রাজকর্মচারী অচল সিং। শুধু ধর্মজীবনেই নয়, কর্মজীবনেও সম্পর্ক আছে পরস্পরের মধ্যে। উত্তর ভারতে অযোধ্যার নবাবের রাজ্যে রাজেন্দ্রগিরি মহারাজ যেমন নবাব সাহেবের সকল অভিযানে ডানহাত, পাশ থেকে যেমন যুদ্ধ করেন, ততখানি ঘনিষ্ঠভাবে না হলেও অনেকটা সেইভাবেই মাধবানন্দজি এদের 2-3 জনের সঙ্গে জড়িয়ে গেছেন। এদের প্রতিদ্বন্দ্বী জায়গিরদার এবং জমিদারদের সঙ্গে সংঘর্ষে মাধবানন্দ তাঁর শিষ্যদের নিয়ে অস্ত্র ধারণও করে থাকেন। এর জন্য যে টাকা প্রণামী পান, তাই জমা হয় কংসারীর খাজাঞ্চিখানায়। বৎসরান্তে হিসাবে এই জমার পরিমাণ 20,000-এর কম হলে সে টাকা পূরণ করতে হয়, এবং পূরণ হয় ব্যবসায়ী বা জমিদার বা জোতদারের কাছ থেকে। এর জন্য এক পৃথক সেরেস্তা আছে কংসারীর কাছারিতে। এই এলাকার জমিদার, জোতদার এবং বানিয়াদের অন্যায় জবরদস্তির খতিয়ান থাকে। সেই খতিয়ান দেখে তাদের উপর জরিমানা হয়, এবং একদিন সশিষ্য বেরিয়ে পড়েন এই জরিমানা আদায়ের জন্য। হরি হর ধ্বনি ওঠে, ধ্বজা ওড়ে, পতাকা ওড়ে, ঘোড়া বয়েলগাড়ির সাজ সরঞ্জাম নিয়ে বের হন। দণ্ডিত জমিদার জায়গিরদারের এলাকায় গিয়ে বসেন। সাধারণ প্রজা গৃহস্থদের বাদ দিয়ে তহসিল কাছারি অধিকার করে বাজেয়াপ্ত করেন। সাধারণ লোককে দিতে হয় সিধা চাল, আটা, ঘি, সবজি, দুধ। যেখানে যে কদিন তাঁবু পড়ে, সে কদিন গ্রামের সমস্ত ঘরে অরন্ধন। ভাণ্ডারা খুলে দেন মাধবানন্দজি। মধ্যে মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে জরিমানার পরিমাণ বাড়ে। মাধবানন্দ আজও কোনো ঠাঁই থেকে ব্যর্থ হয়ে ফেরেননি। ফিরে এসে মাধবানন্দ লুটিয়ে পড়েন কংসারী এবং রুদ্রের সম্মুখে। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম ধর্মং ন চ মে নিবৃত্তি। ত্রয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা, নিযুক্ত হস্মি তথা করোমি। জয় কংসারী, আনন্দ রাখো, আনন্দ রাখো। কেশবানন্দকে ডেকে বলেন, খুলে দাও ভাণ্ডারা। ভাণ্ডারা খোলা হয়। ঢেরা পড়ে ভাণ্ডারা। কংসারীর প্রসাদ নেবে এসো। অবারিত দ্বার। গ্রাম গ্রামান্তর থেকে গ্রামবাসীরা ছুটে আসে। পরিতৃপ্তি করে খেয়ে তারা ধ্বনি দেয়, জয় হরিহর, জয় কংসারী, জয় গুরু মহারাজ। আনন্দ রহো, আনন্দ রহো, আনন্দ রহো।
বলে হাত তুলে মাধবানন্দ গ্রহণমুক্ত সূর্যের মতো প্রদীপ্ত হয়ে ওঠেন। এই 12 বছর এমনইভাবে জীবনে চলেছে গ্রহণ এবং গ্রহণ মুক্তি। আবার লাগে গ্রহণ। নৌকোয় ছইয়ের মধ্যে স্তব্ধ হয়ে বসেছিলেন মাধবানন্দ। হাতে একখানা ছুরি, বুকে একটা সদ্য ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বেদনায় যন্ত্রণায় অনেক সময় এই অবস্থায় কাটে, তাই নিজের হাতেই ক্ষতটার সৃষ্টি করেছেন। কিন্তু তবুও জাগ্রত চৈতন্য ফিরছে না, সব যেন হারিয়ে যাচ্ছে। সব মিথ্যা, সব মিথ্যা। জগৎ মিথ্যা, জীবন মিথ্যা, তপস্যা মিথ্যা, সিদ্ধি মিথ্যা, সব মিথ্যা। নাস্তিত্বের মধ্যে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই আঘাতের যন্ত্রণাতেও মন জাগ্রত হচ্ছে না। অতি কষ্টে চোখ ফেলছেন, সে চোখ আবার বন্ধ হয়ে আসছে। ছেলেবেলায় এক সাপের ওঝার কাছে এই পদ্ধতি শিখেছিলেন। তাকে গোখুরায় কামড়েছিল, সে নিজেই নিজের চিকিৎসা করেছিল। দেখেছিলেন সামনে একটা জ্বলন্ত অঙ্গারের কড়াই রেখে কতকগুলো আধখানা করা কেলে কোড়া ফল শিকে বিধিয়ে তেল মাখিয়ে ওই আগুনে গরম করে তাই দিয়ে বুকে ছ্যাঁকা নিচ্ছিল। বিষের আচ্ছন্নতায় চেতনা নিবে আসা প্রদীপের মতো স্তিমিত হয়ে আস্তে আস্তে আবার যেন জ্বলে উঠছে। ওই ছ্যাঁকার যন্ত্রণায় চমকে ওঠে, আবার কিছুক্ষণের জন্য বিষের প্রভাবের সঙ্গে লড়াই করছে। সে বেঁচেছিল এতে। মাধবানন্দও তাই করেন, ফলও পান কিছু। কিন্তু এবার যেন এই বিশ্বের প্রভাবে মৃত্যুর গাঢ়তা, যন্ত্রণাও তার মনকে, চেতনাকে চকিত করতে পারছে না। অন্তর চিৎকার করছে, এ গ্রহণ থেকে মুক্তি দাও, নয় মৃত্যু দাও। নৌকো চলেছে। আশ্বিন শেষের ভরা গঙ্গা, দুপাশের তীরভূমি বর্ষান্তে মহালক্ষ্মীর সস্নেহ অঞ্চলের মতো পুষ্পে ফলে পল্লবে পত্রে সমৃদ্ধ। বর্ণ তার কিছু স্বর্ণবর্ণ, বাকিটা ঘন সবুজ। আশু ধানের ক্ষেতগুলি সোনার বরণ পাকা ফসলে ভরা। হৈমন্তী ধানের বিস্তৃত ক্ষেত্রে দিগন্ত পর্যন্ত গাঢ় সবুজ ধানের শীষগুলি সদ্য সদ্য বের হচ্ছে। ওরই উপর দিয়ে বয়ে আসছে বাতাস। ধানগুলি তরঙ্গায়িত, সমুদ্রের মতো দোলা খাচ্ছে। বাতাসের সর্বাঙ্গে ধানের শীষে শীষে যে শ্বেতকণিকার মতো ধান্যপুষ্প, তারই গন্ধ। বাসমতী, গোবিন্দভোগ, কনকচূড়, ক্ষুদিখাসা প্রভৃতি সুগন্ধি ধানের চাষ যেখানে, সেখানে বাতাস যেন নারায়ণ মন্দিরে অর্ঘ্যবাহিনী লক্ষ্মীর অর্ঘ্য থালিকা বাহিকা সহচরীর মতো মধুর পবিত্র। তটে তটে দিয়ারা ভূমি জাগতে শুরু করেছে। গঙ্গার জল শুভ্র, এখনো স্বচ্ছ হয়নি। বহর চলেছে কখনো পাল তুলে, কখনো গুণ টেনে। উজানে যাত্রা, কোনো নৌকোয় সেবকেরা ভজন গাইছে, কোনো নৌকোয় শাস্ত্রপাঠ হচ্ছে, কোনো নৌকোয় দেবতার পূজা ভোগের আয়োজন চলছে। একটি নৌকোয় কেশবানন্দ, শ্যামানন্দ প্রভৃতি প্রধানেরা আলোচনা করছেন। মাধবানন্দের নৌকোয় মাধবানন্দ বসে আছেন স্তব্ধ হয়ে। তাঁর সেবার জন্য দুজন সেবক বাইরে বসে আছে। দীর্ঘ ধ্বজদণ্ডে ধ্বজা উড়ছে, ধ্বজদণ্ড ধরে দাঁড়িয়ে আছে একজন পর্যবেক্ষক। গঙ্গায় এই সময় থেকেই নৌকোর ভিড় বেশি। বর্ষার প্রবল স্রোত, বন্যা ঝড় প্রভৃতির কাল চলে গেল। এইবার ভীমা ভয়ঙ্করী হবেন বরদা প্রসন্নময়ী। প্রাচীন যুগে এই সময় নদীপথে রাজারা বের হতেন দিগ্বিজয়ে। আজ দিগ্বিজয়ের দিন নাই, কিন্তু বণিকেরা আজ বের হয় বাণিজ্যে, পুণ্যকামীরা বের হয় তীর্থ দর্শনে। এই সময় থেকেই শুরু হয় মেলার। এই তো সোনপুর হরিহর ছত্রে রাস পূর্ণিমার মেলার আরম্ভ। মেলা শেষ আষাঢ়ে রথযাত্রায় নীলাচলে। কিন্তু এবার গঙ্গার বুকে নৌকোর ভিড় নাই, ঘাটগুলি ফাঁকা। স্থানীয় এ ঘাট ও ঘাট, এপার ও ওপার যাওয়ার নৌকো ছাড়া লম্বা পাড়ির নৌকো বড় দেখা যায় না। লম্বা পাড়ির নৌকোর একটা আলাদা গড়ন আছে, যাওয়ার ভঙ্গির মধ্যেও বিশেষ ঢং আছে।
লম্বা পাড়ির নৌকোর মধ্যে ২-৩ দফায় ইংরেজ ফিরিঙ্গিদের নৌকো এবং এক দফা নবাবী নৌকোর ছোট বহর ছাড়া আর কোনো বহর দেখা যায়নি। পলাশির যুদ্ধের পর এখনও ৪ মাস পুরো হয়নি। পলাশির পাপের জেরি এখনও মেটেনি। মিরন এখনও অবাধে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। নানান স্থানে নানান আয়োজনের গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে। উৎকণ্ঠায় মির্জাফর আফিংয়ের মাত্রা চড়িয়েছে। খাস মুর্শিদাবাদ শহরে রাজা দুর্লভরাম নাকি হিন্দু আমিরদের নিয়ে জোট পাকাচ্ছে। আলীবর্দী বেগম সিরাজের ভ্রাতুষ্পুত্র বালক মির্জা মেহেদিকে খাড়া করে মসনদ দখলের চেষ্টায় আছেন। ঢাকার একদল নবাব সরফরাজের দ্বিতীয় পুত্র আমানি খাঁকে নবাব করবার জল্পনা কল্পনা করছে। পাটনায় রাজা রামনারায়ণ রায় আজও মির্জাফরের বশ্যতা স্বীকার করেননি। ফরাসি জাঁদরেল মসিয়ে ল বাংলায় আস্তে আস্তে পলাশির খবর পেয়ে পথ থেকে ফিরে গিয়ে অযোধ্যার নবাবের সঙ্গে যোগ দিয়েছে। ক্লাইভের হুকুমে গোড়া সিপাই তার তেলেঙ্গি পল্টন আজ এখানে কাল ওখানে ছুটোছুটি করছে। পূর্ণিয়ার অচল সিং নবাবী প্রভুত্ব স্বীকার করে মাথাচাড়া দেবার আয়োজন করছে। গোটা দেশটাই যেন থমথমে ভাব। কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। গঙ্গাই শুধু তার আপন গতিতে চিরকালের ধারায় যেমন চলেন তেমনই চলেছেন। কিন্তু কলকল্লোলে কি সেই একই কথা, না অন্য কথা বলছেন? মাধবানন্দের মনে হচ্ছে সেই একই কথা বলছেন। কথাই নয়, অর্থহীন ধ্বনি, শুধু গতিশীল জলস্রোতের শব্দ। ভাবতে ভাবতে হাঁপিয়ে ওঠেন তিনি। ধ্বনিময়ী গতিময়ী গঙ্গাও যেন ওই অন্ধকার নাস্তিত্বের মধ্যে মিশে যাচ্ছেন। অর্থহীন, সব অর্থহীন। অকস্মাৎ নৌকোর গতি মন্থর হলো। বাইরে কেশবানন্দের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সম্ভবত বিশ্রামের জন্য পূর্ব নির্দিষ্ট কোনো ঘাট এসেছে, কোন গঞ্জ। এখানে একদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু হবে। এখানে মঠের শিষ্য সেবক ভক্ত আছে, তারা আসবে, প্রণামী দেবে, প্রণাম করবে। কিন্তু কোন ঘাট? রাজমহল, সকরিগলি ঘাট পার হয়ে এসেছে নৌকো। তারপর বিশ্রামের কথা সুলতানগঞ্জে। গৌরীনাথ দর্শন করে মুঙ্গেরে গিয়ে বিশ্রাম। তাহলে সুলতানগঞ্জ এলো। ঠিক এই মুহূর্তেই শিঙা বেঁচে উঠল। শিঙাধ্বনিতে সংকেত জানানো হচ্ছে নৌকোর গতি সংযত করো, হুঁশিয়ার, রোখনা হ্যায়, রোখনা হ্যায়। না, তাহলে রাজমহল নয়, কোনো নৌকোতে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটেছে। এ সংকেত তীরে ভিড়াবার নয়, এ সংকেত দুর্ঘটনার জন্য নৌকোগুলিকে হুঁশিয়ারের সঙ্গে গতিরোধ করবার সংকেত। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? হয়তো কেউ জলে পড়েছে, হয়তো কোনো নৌকো বিপন্ন হয়েছে। হলেই হলো, অর্থহীন ধ্বংস সৃষ্টির নিয়ম। একটু বিষণ্ণ হাসি তাঁর মুখে দেখা দিল, কিন্তু সে হাসি পর মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেল। নৌকোখানা অকস্মাৎ দুলে উঠল। কেউ বা কিছু লাফ দিয়ে যেন পড়ল নৌকোর উপর। অসতর্ক মাধবানন্দ নৌকোর ছইয়ের গায়ে আছড়ে পড়ে মাথায় আঘাত পেলেন। আকস্মিক আঘাতে তিনি বিরক্তি এবং ক্রোধে চিৎকার করে উঠলেন, আহ! কে? মূর্খ! কোন মূরখ? বলে উদ্ধত ক্রোধে উঠে দাঁড়ালেন। সেই মুহূর্তেই বাইরে উদ্ধত ক্রুদ্ধ কণ্ঠস্বরে কে বলে উঠল, রোখো নাই, কাহা হ্যায় ও বেঈমান কাফের ফকির। মুহূর্তে মাধবানন্দের ক্রুদ্ধ অন্তরাত্মা ঊর্ধ্ব আকাশে উদাস পরিক্রমায় সঞ্চারমান চিলের পাখা গুটিয়ে পৃথিবীর বুকে এক মুহূর্তে নেমে পড়ার মতো ছোঁ দিয়ে নেমে এলো। তিনি তুলে নিলেন পাশে রাখা তরোয়ালখানা। দরজার মুখে সেই ক্ষণটিতেই দেখা দিল এক দীর্ঘকায় পাঠান। সেই মুহূর্তেই আবার নৌকোখানা দুলে উঠল। আবার কেউ লাফিয়ে পড়েছে নৌকোর উপর। সেই দোলায় দরজার মুখে পা হড়কে পাঠান পড়ে গেল। মাধবানন্দ ফিরেছেন। দুরন্ত ক্রোধে দৃঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি সুযোগ উপেক্ষা করলেন না। লাফ দিয়ে তার বুকের উপর পড়ে তরোয়ালের অগ্রভাগ সজোরে বিদ্ধ করে দিলেন। বাইরে বন্দুক গর্জে উঠল। কেউ একজন পড়ল নৌকোর পাটাতনের উপর। মাধবানন্দ বসে পড়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন পাশেই একখানা ছিপ।
ছিপ থেকে নবাবী কোতোয়ালি জমাদার চৌকিদার নৌকোয় উঠবার চেষ্টা করছে। কিছু দূরে আরও দুখানা ছিপ, এপাশে তাঁর নৌকোর বহরের দুখানার ওপর সারি দিয়ে দাঁড়িয়েছে সন্ন্যাসীর দল। হাতে বন্দুক, তীর, ধনুক, সর্কি। নেতৃত্ব করছেন কেশবানন্দ। পাটাতনের উপরগুলি খেয়ে পড়েছে তাঁরই একজন সেবক। মাধবানন্দ জ্বলে উঠলেন বৈশাখের আগুনের মতো। ছিপে নবাবী সিপাহীদের একজন বন্দুক গাচ্ছে, একজন তুলছে। মুহূর্তে তিনি চিৎকার করে তরবারি হাতে ঝাঁপিয়ে পড়লেন পাশের ছিপটায়। হরি হর, হরি হর, লগন আ গয়া। হ্যাঁ, লগ্ন এবার সত্যই এসেছে। নবাবী শক্তির সঙ্গে এই প্রথম সংঘর্ষ। সামনের জমাদারটার মাথার উপর পড়ল তাঁর উদ্যত তরবারি, কিন্তু সেই মুহূর্তে একটা নিষ্ঠুর আঘাত অনুভব করলেন। বন্দুকের গুলি। আহ! সেই নাস্তিত্ব মানুষ লোক দর্শন করা, সেই বিচিত্র সত্তা আজ বাস্তবে দিবালোকের মধ্যে প্রত্যক্ষ হয়ে আসছে। এক কৃষ্ণ অবগুণ্ঠনাবৃতা রহস্যময়ী, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু নিদারুণ হতাশার আতঙ্কের মতো ঝাপসা। তার আঁচল দিয়ে সব কিছু মুছে দিচ্ছে। দুলোক ভুলোক দুলছে, উল্টে যাচ্ছে। টোলে তিনি জলে পড়ে গেলেন। বন্দুকের শব্দ উঠল, বহু দূরে যুদ্ধক্ষেত্রের শব্দের মতো। গঙ্গার জলস্রোতের মধ্যে রহস্যময়ী যেন কায়া গ্রহণ করছে। বর্ণহীন, গন্ধহীন, শব্দহীন, গতিহীন নাস্তিত্ব। স্পর্শও নেই, গঙ্গার জলের শীতলতাও নেই। স্পর্শাতীত হয়ে বিলুপ্তিতে মিশিয়ে যাচ্ছে। না, তারপরও তো রয়েছে অমৃত লোক। কাঁসর ঘণ্টার শব্দ উঠল। তাঁকে ঘিরে মৃদু প্রসন্ন প্রদীপের আলো এবং মধুর ধূপগন্ধ। তারই সঙ্গে ললাটে একই স্নিগ্ধ কোমল শীতল স্পর্শ অনুভব করলেন। মাথার শিয়রের দিকে চেয়ে তিনি শিয়রে উঠলেন। ঠিক তাঁর কল্পনার মতো একটু মূর্তি, কালো কাপড় পরা একটি মূর্তি তাঁর মুখের দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে। কিন্তু সে মুখ ঘন এলো চুলের রাশিতে ঢাকা। কালো চুলের ডগাগুলি তাঁর কপালের উপর ঝুলছে, যেন স্পর্শও করছে। এ কি সেই? এ সবই যেন স্বল্প কয়েকটি মুহূর্তের জন্য। কয়েক মুহূর্ত পরেই আবার সেই নাস্তিত্ব তাকে চারিদিক থেকে বৃত্তাকারে ঘিরে চৈতন্যমণ্ডলের কেন্দ্রবিন্দুতে এসে নিরন্ধ্র হয়ে মিলিত হলো। নীলাম্বরী পরা রূপসী একটি মাধবানন্দের শিয়রে বসেছিল। সেই ঝুঁকে তার মুখের দিকে তাকিয়েছিল। একাগ্র দৃষ্টিতে বারেকের জন্য মাধবানন্দের চোখ মেলে চাওয়া তার একাগ্র দৃষ্টি এড়ায়নি। মাধবানন্দ আবার চোখ বুঝতেই সে ধীরে ধীরে মাধবানন্দের হাতখানি টেনে নিয়ে নাড়ি পরীক্ষা করলে। তারপর হাতখানি সন্তর্পণে নামিয়ে রেখে পাশের ত্রিপদী থেকে খল নুড়ি ওষুধ নিয়ে মধু দিয়ে মেরে আঙুল দিয়ে জিভে লাগিয়ে দিলে। তারপর কয়েক ঝিনুক দুধ ফোঁটা ফোঁটা করে খাইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণে যেন মেয়েটি স্পষ্ট প্রত্যক্ষ হলো। বসেছিল, মুখের ওপর চুলের ছায়া পড়েছিল, তাই আকারে অবয়বে অবগুণ্ঠিত মুখের মাধুর্য ও ব্যঞ্জনা যেন অর্ধ অপ্রকাশিত ছিল। মেয়েটি অপরূপা, কিশোরী অথবা যুবতী বোঝা যায় না। কৈশোর যৌবনের সঙ্গমে স্নান করে উঠেছে যেন। এ মেয়ে সেই মেয়ে যারা চির কিশোরী চির যুবতী একাধারে দুই। মুখে আশ্চর্য একটি দ্যুতি, সুকোমল সারল্যের মাধুর্য। বর্ষা সন্ধ্যায় অর্ধবিকশিত জুঁই ফুলে ভরা, জুঁইলতার মতো শুভ্র নিষ্কলুষতায় প্রসন্ন এবং পবিত্র। মেয়েটি উঠে লঘু পদক্ষেপে ঘরের বাইরে এলো। বাইরে বসেছিল মাধবানন্দেরই সেবক প্রৌঢ় গোকুলানন্দ। তাকে বললে, এখন তুমি গিয়ে বসো, ভালো আছেন, আমি ঘুমের ওষুধ দিয়েছি, অঘোর ঘুমে আচ্ছন্ন থাকবেন। সে চলে গেল। গোকুলানন্দ শিয়রে গিয়ে বসল। মাধবানন্দ আহত হয়ে জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও ঝাঁপ দিয়ে পড়েছিল। উত্তর ভারতে যমুনার তটভূমির এক গ্রামে তার জন্ম। তাদের বংশগত পেশা নৌকো চালনা। আগ্রার উত্তরে গাঁওঘাটে খেয়া নৌকো চালাতো। গাঁওঘাট বিখ্যাত খেয়াঘাট। বাদশাহ মহম্মদ শাহর সিপাহীরা তার বাপকে খুঁড়োকে কেটেছিল।
মোহাম্মদ শাহ তখন বাদশাহ নয়, তখন ছিল শাহজাদা রওশন আখতার। আসছিল বাদশাহ হতে। দিল্লি থেকে বজরা নিয়ে আসছিল ফতেহপুর সিক্রি। পুরনো বাদশাকে সৈয়দ উজির আর তার ভাই খুন করে তার লাশ গায়েব করে রেখেছে। নূতন বাদশাহ তক্তে বসিয়ে তবে ঢেরা দেবে। পুরনো বাদশার ইন্তেকাল হয়েছে। তর সইছে না, বাদশাহী বজরার সামনে পড়েছিল তার বাপের নৌকো। পথ ছাড়তে দেরি হয়েছিল। বাদশাহী কালাপোশ সিপাহীগুলি চালিয়ে নৌকো ডুবিয়েই ক্ষান্ত হয়নি। তার বাপ এবং খুড়ো ভেসে উঠে সাঁতার দিতে শুরু করলে তাদেরও গুলি করে মেরেছিল। সেই নৌকোতে গোকুলানন্দও ছিল। সে তখন 20 বছরের নওজওয়ান। তার দম ছিল বহুত। ছেলেবেলা থেকে যমুনায় গাঁওঘাট থেকে প্রয়াগ পর্যন্ত যেখানে কেউ একটা দামড়ি ফেলেছে জলে, সেইখানে ডুব মেরে সে দামড়ি তুলে এনেছে। সে ডুব সাঁতার কেটে অনেক দূর গিয়ে উঠেছিল এক গাঁয়ে। সেখান থেকে কয়েকদিন পর ঘরে ফিরে আর ঘর পায়নি। শুধু ঘর নয়, মা, বহিন, তার সদ্য শাদী করা বহু কাউকে পায়নি। সেই থেকে সে বেরিয়েছে পথে। খুঁজতে বেরিয়েছিল সকল খিয়ামাঝির সেরা সর্দার মাঝিকে, যে সারা দুনিয়ার বাদশা থেকে ফকির তামাম লোককে এপার থেকে ওপারে পার করে। কতজনকে গুরু ধরে কত মঠ ঘুরে শেষে এসেছিল মাধবানন্দের আশ্রমে। মাধবানন্দের সাধনা, তার সিদ্ধি, তার শক্তি দেখে সে নিশ্চিত আশ্বাস পেয়েছে সে পাবে। যাকে খুঁজছে তাকে সে পাবে। শুধু তাই নয়, গরিবের উপর অত্যাচার, আমির ওমরা ওদের জুলুমবাজির বিরুদ্ধে মাধবানন্দের লড়াই দেখে আশ্বস্ত হয়েছিল একদিন না একদিন যে কালাপোশ দুজন গুলি ছুঁড়ে তার বাপ খুড়োকে মেরেছে, তাদের এবং যে বাদশার জন্য তার বাপ খুড়ো নৌকো ঘরবাড়ি মা বহিন বহু সব গিয়েছে, তারও সঙ্গে একদিন মুখোমুখি দাঁড়াতে পারবে। সেই দিন দুনিয়ার খিয়ামাঝির বাদশাহের দরবারে, সেই দিন সে ফরিয়াদ করবে। গুরু তার উকিল। সে সেই গুরুকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার অচেতন দেহখানা নিয়ে। জলের তলেই উজানের বদলে ভাটির টানের সঙ্গে সাঁতারের টান মিলিয়ে বন্দুকের এলাকার বাইরে গিয়ে ভেসে উঠে কিনারায় পৌঁছেছে। তারপর কংসারীর দয়া, গুরু মহারাজের অসীম পুণ্যবল, সেই ঘাটেই সন্ধ্যায় স্নান করতে এসেছিলে এই ভক্তিমতী বাঁশরিওয়ালি প্যারিবাই। লোকে বলে বাঁশরিওয়ালি প্যারিবাই বাঁশরি বাজায় আর বৈকুণ্ঠ ধামে নন্দলালা আকুল হয়ে ওঠেন। নেমে আসতে হয় তাঁকে। আরও খবর মিলেছে, প্যারিবাই সব খবর জোগাড় করেছে। মঠের নৌকোগুলোর 3-4খানা ডুবেছে, বাকি সব ভেসে চলে গেছে ভাটিতে। নবাবী ছিপ একখানা ফিরেছে, বাকি কখানা খতম। সন্ন্যাসীরা নবাবী ছিপ হটিয়ে কিনারায় উঠে নৌকো ছেড়ে দিয়ে পয়দলে পাহাড় জঙ্গলের পথে লুকিয়ে পড়েছে। তারা কোন মুখে কোন পথে চলেছে তার খবর ঠিক মেলেনি, কিন্তু তারা গঙ্গায় কিনারা ধরে হাঁটছে না এটা বিলকুল ঠিক। কেশবানন্দজি বেওকুফ নন। সামনে মুঙ্গের পর্যন্ত এবং পিছনে রাজমহল পর্যন্ত প্রত্যেক নবাবী থানা ঘাঁটি হুঁশিয়ারির নজর রেখেছে। গঙ্গার বুকের উপর এবং গঙ্গার 2 পাড়ের পদঘাটের উপর কংসারীর সেবকদের পাকড়াও করবার হুকুম জারি হয়েছে। আশ্রম ছেড়ে যাত্রা করে উজান ঠেলে এই পর্যন্ত আসতে যে সময় লেগেছে, তারই মধ্যে অনেক কিছু ঘটে গেছে। খবর তাঁরা পাননি। পূর্ণিয়ায় অচল সিং গুরু মহারাজের ভক্ত শিষ্য। 3-4 দফায় অচল সিংয়ের সঙ্গে যোগ দিয়ে গুরু মহারাজ পূর্ণিয়ার আশেপাশের জায়গিরদারের জমিদারের পাপ করমের জন্য জরিমানা আদায় করে ভগবানের খাজাঞ্চিখানায় খাজনা দাখিল করেছেন। এই খবর ছাপিনি, কিন্তু তখন নবাবী দরবারে খাজনা দাখিল করলেই সব মিটে গেছে। এবার অচল সিং গুরুর হুকুম অমান্য করে হঠকারীর কাজ করে নিজে ডুবেছে, গুরুকে ডুবিয়েছে। মির্জাফরের বিরুদ্ধে চারিদিকে নানান গুজব, অসন্তোষ সারা বাংলা জুড়ে। সব থেকে অসহ্য হয়েছে নূতন নবাবজাদা মিরনের অত্যাচার। অচল সিং গুরুর আদেশ অমান্য করে হাজির আলী মনসবদারকে নিয়ে পূর্ণিয়ার নূতন ফৌজদার মির্জাফরের দলের লোক মোহন সিংহের বেটা সোহান সিংহকে হটিয়ে ফৌজদার হয়ে বসে ফতোয়া জারি করেছে।
খাজনা দেবে সে তাকেই, যে বাদশাহীর কাছে সুবেদারি ফরমান পাবে। আলীবর্দী বেগম বালক মির্জা মেহেদির জন্য ফরমানের চেষ্টা করছেন, এ গুজব চারিদিকে ছড়িয়েছে। ওদিকে পাটনায় রাজা রামনারায়ণের হাবভাব ভালো নয়। অযোধ্যার নবাব নাকি আসছে মসিয়ে লোকে নিয়ে বিহার দখল করতে। মির্জাফর আর থাকতে পারেননি, এসে হাজির হয়েছেন রাজমহলে। ওদিকে মিরন বাচ্চা ছেলে মির্জা মেহেদিকে খুন করেছে। কেউ বলছে সিরাজ নবাবের মা আমেনা বেগমকে নৌকো সমেত জলে ডুবিয়েছে। ক্লাইভ আসছে কলকাতা থেকে, মির্জাফরের সঙ্গে যাবে বেহার। রাজমহলে নবাব মির্জাফর তার পেয়ারের লোক খাদেম হোসেনকে পূর্ণিয়ার ফৌজদার দিয়ে অচল সিংহের বিরুদ্ধে পাঠিয়েছে। রাজমহল থেকে সকরিগলি ঘাটে পৌঁছে খাদেম হোসেন পাকড়াও করে অচল সিংহের এক লোকে। এই লোককে অচল সিং পাঠিয়েছিল গুরু মহারাজের কাছে। সে অনুনয় করেছিল গুরুকে। এ সময় কুম্ভে না গিয়ে তার এই লড়াইয়ে যোগ দেবার জন্য আর্জি করেছিল। দুর্ভাগ্য অচল সিংহের এবং শিষ্যের দুর্ভাগ্য, গুরুর দুর্ভাগ্য। লোকপথে অসুস্থ হয়ে দেরি করেছে। মাধবানন্দ সকরিগলি আসবার সময় বারবার পৌঁছতে পারেনি। মঠের নৌকো সকরিগলি ছাড়বার 4 দিন পর এসে পৌঁছেছে। চিঠি পড়েছে খাদেম হোসেনের হাতে। খাদেম হোসেন সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল ছিপ। খাদেম হোসেনের হুকুম ছিল বরাবর মুঙ্গের যাবার। সেখানে কেল্লা থেকে লোক লস্কর পল্টন নিয়ে চারিপাশ ঘিরে নবাবজাদা এই হিন্দু ফকিরদের গ্রেপ্তার করে নবাবজাদা মিরনের কাছে পাঠাবে। না পারো তামাম ফকিরকে গুলি করে মেরে রাস্তার কাছে লটকে রাখবে। কিন্তু দারোগা বাহাদুরি আর ইনাম পাবার লোভে পথের মধ্যে নিরস্ত্র সন্ন্যাসী দেখে আক্রমণ করবার লোভ সামলাতে পারেনি। রক্ষা করেছেন দিন দুনিয়ার মালিক, সকল রাজার রাজা, সব বাদশাহের বাদশাহ, ভগবান কংসারী আর গুরু মহারাজের তপস্যা। ব্রজনাথ, নন্দলাল, কিশনলালার সাক্ষাৎ সেবিকার মতো এই বাঁশরিওয়ালি পেয়ারে গোসাইন ঠিক সময় ঠিক জায়গায় হাজির ছিল গুরু গোসাইয়ের জন্য। গোকুলানন্দ জানে বাঁশরিওয়ালি মুখে স্বীকার করুক আর নাই করুক, এর জন্য ইশারা সে পেয়েছিল। সে সাক্ষাতেই হোক আর স্বপ্নেই হোক। মান্দারে মধুসূদন, সেই মান্দার পাহাড়ে বাঁশরিওয়ালি প্যারের রাধা গোবিন্দজির মঠ। পৌষ সংক্রান্তিতে মান্দারে মধুসূদনজির বাৎসরিক পর্ব, সামনে রাস পূর্ণিমায় রাধা গোবিন্দজির রাসযাত্রা। সে সব রেখে সে বের হয়েছিল তীর্থ পরিক্রমায়। রাস পূর্ণিমায় সোনপুর গণ্ডক গঙ্গা আর সোন সঙ্গমে স্নান করে হরিহরনাথের উপর জল চড়াবে, ভজন শোনাবে। তারপর যাবে পূর্ণকুম্ভে প্রয়াগধামে। সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে স্নান করে সেই জল নিয়ে যাবে বৃন্দাবন গোকুলে। তার তপস্যার 16 বছর পূর্ণ হয়েছে এবার। সেই জন্য চলেছিল সে ভাগলপুর হয়ে সড়ক ধরে সুলতানগঞ্জ। সেখানে স্নান সেরে মুঙ্গেরে গিয়ে নৌকো নেবার কথা। পথে সন্ধ্যার মুখে রাত্রের জন্য ডেরা ফেলে বাঁশরিওয়ালি এসেছিল গঙ্গার ঘাটে সাঁঝের স্নান করতে। গোকুলানন্দ গুরুর অচেতন দেহ নিয়ে ঘাটের কাছেই একটা গাছের বেরিয়ে পড়া শিকড় ধরে হাঁপাচ্ছিল। দাঁড়াবার ক্ষমতাও ছিল না। বাঁশরিওয়ালি সেই ক্ষণটিতে ডুব দিয়ে উঠছিল, ঠিক গঙ্গা থেকে ওঠা কোনো দেবীর মতো। গোকুলানন্দ চিৎকার করে উঠেছিল, বাঁচাও মাতাজি, বাঁচাও! বাঁশরিওয়ালির লোকজন ছিল ঘাটের উপরেই। বাঁশরিওয়ালির ডাকে তারা ছুটে এসে তুলেছিল তাদের দুজনকে। আহ, বাঁশরিওয়ালি সাক্ষাৎ দেবী! ঘাটের উপর গুরু মহারাজের অচেতন দেহ দেখে সে কি করুণা! ধীরে ধীরে দেহের পাশে হাঁটু গেড়ে বসে মুখের দিকে চেয়ে তার সে কি নিঃশব্দ রোদন!